নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো। সম্প্রতি বাংলাদেশের রাজধানীর মধ্যে একটা বিমানবাহী ফাইটার জেট স্কুলের মধ্যে গিয়ে ক্র্যাশ করে। আর এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মিডিয়ার মধ্যে একটা আলোড়নের সৃষ্টি করেছে। এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে এই ঘটনাটি ঘটলো, কেন এই ফাইটার জেটটি রাজধানীর মতো একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে গিয়ে ক্র্যাশ করলো। আজকে আমরা এই ঘটনার পিছনের কারণ, এর প্রভাব এবং বাংলাদেশের বিমান বাহিনী কেন এত পুরনো প্রযুক্তি ব্যবহার করে আসছে, এর পেছনের পুরো ভূ রাজনৈতিক কারণকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক। 21শে জুলাই 2025 বাংলাদেশের এয়ারফোর্সের একটি F-7 ফাইটার জেট, যেটা একটা প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হয়, সেটা বাংলাদেশের রাজধানী ঢাকার একটা স্কুলের মধ্যে গিয়ে ক্র্যাশ করে। এই ফাইটার জেটটা হচ্ছে চীনের তৈরি, যার মডেল ছিল J7, কিন্তু রপ্তানির জন্য এটা নামকরণ করা হয়েছিল F-7 নামে। এই বিমানটি টেক অফ করার সময় সঠিকভাবে উঠছিল, কিন্তু হঠাৎ করেই ক্র্যাশ করে যায়। সাধারণত বিমান যখন ক্র্যাশ করে তখন পাইলট চেষ্টা করে যে বিমানটিকে একটা সেফ জায়গার মধ্যে গিয়ে ক্র্যাশ করাতে, যেখানে কোনো মানুষজন থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে বিমানটি সরাসরি একটা স্কুলের মধ্যে গিয়ে ক্র্যাশ করেছে, যেখানে শিশুরা পড়াশোনা করছিল। এই ঘটনাটি যখন ঘটে তখন এই ফাইটার জেটের পাইলট লেফটেন্যান্ট তহিদুল ইসলাম কিন্তু ইনজেক্ট করতে পারেনি। তিনি তার আঘাতের কারণের জন্য প্রাণ হারায়। এই ঘটনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ একদম ভয়াবহ। বিমানটি পুরো ধ্বংস হয়ে গেছে এবং ইঞ্জিন পুরো ভেঙে গেছে। বাংলাদেশ সরকার এই ঘটনায় একদিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যার ফলে গতকালকে পুরো বাংলাদেশের মধ্যে পতাকাকে অর্ধনমিত করা হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসের মধ্যে খুবই বিরল, এখনও পর্যন্ত সরাসরি দেখাই যায়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটি এতটা কেন অস্বাভাবিক। প্রথমত, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে, যেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু খুবই কঠোর হওয়ার কথা। দ্বিতীয়ত, এটি একটি প্রশিক্ষণ জেট ছিল। এই প্রশিক্ষণ জেটগুলো সাধারণত নতুন পাইলটদের প্রশিক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, তাই এর ঝুঁকি কিন্তু বেশি। কিন্তু এত বড় দুর্ঘটনা, তাও আবার রাজধানীর মাঝখানে, সত্যি কিন্তু অবিশ্বাস্য। আমি যদি এই F-7 ফাইটার জেটটির ইতিহাস বলি, এই F-7 ফাইটার জেটটি চীন তৈরি করেছিল। এই F-7 জেটটি, যার আসল নাম হচ্ছে J7, চীনের চেংডু কোম্পানি 1960-এর দশকে এটা তৈরি করেছিল। এটা হচ্ছে খুবই পুরনো প্রযুক্তির বিমান। চীন কিন্তু অনেক আগে এই জেটটাকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে বাজেট কম থাকার জন্য বাংলাদেশে এখনও পর্যন্ত এটাকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। চীনের এই ফাইটার জেট বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং মায়ানমারের মতো দেশের মধ্যেও কিন্তু রপ্তানি করা হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বছরই মাত্র 6 মাসের মধ্যে এই ফাইটার জেট 3টি দেশের মধ্যে দুর্ঘটনা কবলে পড়েছে। এই বছর জিম্বাবুয়ের মধ্যে 6 ফেব্রুয়ারি এই F-7 ফাইটার জেটটা ক্র্যাশ করে। এর ফলে কিন্তু বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়। এরপরেই দেখা যায় যে 10 জুন মায়ানমারের মধ্যে এয়ারফোর্সের একটা F-7 ক্র্যাশ করে। কিন্তু এটা ক্র্যাশ হয়েছে না শত্রুপক্ষের গুলিতে ধ্বংস হয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই ফাইটার জেটটি ধ্বংসের ফলে 4 থেকে 6 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এবং সম্প্রতি গতকালকে 21শে জুলাই বাংলাদেশের মধ্যে এই ঘটনা ঘটে, যার ফলে অফিসিয়ালি এখনও পর্যন্ত 19 জন মানুষের মৃত্যু হয়েছে। আর এই ঘটনাগুলোকে দেখে মনে হয় চীনের তৈরি এই F-7 ফাইটার জেটের নির্ভরযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন হচ্ছে। এই জেটগুলো পুরনো প্রযুক্তির এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এর পেছনে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি এটা অন্য কোনো কারণের জন্য ক্র্যাশ করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জেটটা প্রশিক্ষণ করার জন্য ব্যবহার করেছিল। প্রশিক্ষণ জেটের মধ্যে সাধারণত নতুন পাইলটরা উড়ায়, তাই এই রকম ধরনের ফাইটার জেটের মধ্যে দুর্ঘটনার ঝুঁকিও কিন্তু অনেকটাই বেশি থাকে। তবুও আবার এত বড় দুর্ঘটনা, তাও আবার দেশের রাজধানীর মধ্যে। যখন ফাইটার জেটে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় তখন একটা ফাঁকা জায়গার মধ্যে দেওয়া হয়, কিন্তু ঢাকার মতো একটা জনবহুল জায়গার মধ্যে এই ফাইটার জেটটা কেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, এটা নিয়ে একটা কিন্তু বড় প্রশ্ন উঠছে। বাংলাদেশের এয়ারফোর্স বর্তমানে তাদের বহরকে আধুনিকরণের চেষ্টা করছে। তারা চীনের কাছ থেকে 16টি J-10C ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য আলোচনা করছে। এটা বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের জন্য কিন্তু একটা বড় বিনিয়োগ, বিশেষ করে যখন তাদের অর্থনীতি সংকটের মধ্যে রয়েছে, তাদের রপ্তানি কমছে এবং বেকারত্ব বাড়ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে কেন তারা এত বড় পরিমাণে অস্ত্র কিনছে। দেখুন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক গত 1 বছর ধরে একটা জটিল পরিস্থিতির মধ্যে চলে এসছে। এর পেছনে রয়েছে একটা বড় ভূ রাজনৈতিক কারণ। সম্প্রতি বাংলাদেশের কিছু সামরিক নেতা ভারত বিরোধী মন্তব্য করেছে এবং ভারতের শিলিগুড়ি করিডোরকে নিয়ে মন্তব্য পেশ করছে, যেটা ভারতের জন্য কিন্তু একটা উদ্বেগের বিষয়। আর তার জন্য বিশ্লেষকরা বলছে বাংলাদেশ সম্ভবত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে গঙ্গা নদীর জলবন্টন চুক্তি নিয়ে। এই চুক্তিটা 1996 সালে স্বাক্ষরিত করা হয়েছিল এবং 2026 সালে এটা শেষ হয়ে যাবে। তাই ভারত এই চুক্তিকে এখন বর্তমানে পূর্ণ মূল্যায়ন করতে যায় এবং সম্ভবত বাংলাদেশ এবার থেকে এই নদীর জল অনেকটাই কম পাবে। আর এই বিষয়টা কিন্তু দুই দেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে পারে। এছাড়া বাংলাদেশের চীনের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহায়তা ভারতের জন্য কিন্তু আরও একটা উদ্বেগের বিষয়। চীন বাংলাদেশকে শুধুমাত্র ফাইটার জেটই নয়, অন্যান্য সামরিক সরঞ্জামও সরবরাহ করছে। এটা ভারতের জন্য ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারতকে এখন বাংলাদেশের সামরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেখুন, এই দুর্ঘটনা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, পুরনো প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি। বাংলাদেশের মতো দেশের উচিত যে আধুনিক এবং নিরাপদ বিমানের মধ্যে বিনিয়োগ করা। দ্বিতীয়ত হচ্ছে সামরিক প্রশিক্ষণের সময় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা দরকার। তৃতীয়ত হচ্ছে এই ঘটনা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা সতর্কবার্তা। তাই এখানে ভারতকে কূটনৈতিকভাবে কিন্তু এই পরিস্থিতিকে সামলাতে হবে।
এছাড়া এই ঘটনা আমাদেরকে মানবতার কথা মনে পড়ে দেয়। আমরা ভারতীয় বা বাংলাদেশ যাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু আমরা একজন মানুষ। তাই এইরকম ধরনের ঘটনায় ছোট্ট বাচ্চাদের প্রাণহানি আমাদের কিন্তু সকলকে কষ্ট দেয়। আমাদেরকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে, যাতে দুই দেশ একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। বন্ধুরা, এই ঘটনা আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। বাংলাদেশের এয়ারফোর্সের ফাইটার জেটের এরকম ধরনের ক্র্যাশ শুধুমাত্র একটা দুর্ঘটনা নয়, এটা হচ্ছে সামরিক কৌশল, প্রযুক্তি এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটা বড় প্রশ্ন তুলছে। তাই আমি আশা করছি যে বাংলাদেশ এই ঘটনা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে চীনের মতো কোম্পানি থেকে এড়িয়ে চলে। এই দুঃখজনক ঘটনা আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। এখানে আপনাদের কি মনে হয়, এই দুর্ঘটনার জন্য কি শুধুমাত্র চীনের প্রযুক্তি দায়ী, নাকি বাংলাদেশের প্রশিক্ষণ ব্যবস্থার? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট লিখে জানান।